প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবে অনুষ্ঠানটি দেখার আয়োজন রয়েছে। আজ যে বিষয়টিতে কথা হবে সেটি হচ্ছে এমপি আনার হত্যার কারণ গণমাধ্যমে তদন্তে কি। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মিঠু। এরপরে রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। আপনার দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে নির্ধারিত বিষয়টি নিয়ে আলোচনায় যাওয়ার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। ভারত থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নয়াদিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং ভারতের কংগ্রেস নেতাদের সাথে বৈঠক হয়। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এক সপ্তাহে তৃতীয়বার ডুবেছে সিলেট নগরী। টিলা ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু। ঋণ খেলাপি ও অর্থ পাচারের কারণে দেশে ডলারের সংকট। সংসদে বলেছেন বিরোধী দলীয় ও স্বতন্ত্র সদস্যরা, আইনি ব্যবস্থা চান। দুদকের পক্ষে সব দুর্নীতি দমন সম্ভব নয় বলেছেন সংস্থাটির চেয়ারম্যান। মন্ত্রণালয়গুলোর আইন ও বিধিতে দুর্নীতি দমনের কথা নেই, তাদেরও জবাবদিহি করতে হবে। এবং বাংলাদেশের দাপুটে বোলিং টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে বেঁধেছে। ১১৪ করলেই জয় টাইগারদের। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। এমপি আনোয়ারুল আজিম আনোয়ার হত্যাকাণ্ড ২ সপ্তাহেরও বেশি হয়ে গেছে। আমরা আনুষ্ঠানিকভাবে জানার ২২শে মে আমরা প্রথম আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানতে পারি এই হত্যাকাণ্ডের বিষয়টি। যদিও তার আগে এটি আমরা জানি যে ১২ই মে তিনি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন এবং ১৩ই মে তিনি সেখানে নিখোঁজ হন এবং তারপর আমরা ২২শে মে জানতে পারি আনুষ্ঠানিকভাবে যে হ্যাঁ, তিনি সম্ভবত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ৩ সপ্তাহে তদন্ত অনেক এগিয়েছে, সেটা আমরা জানি। সবশেষ স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার যে কথাটি বললেন যে তদন্তের মাধ্যমে সত্যের কাছাকাছি চলে আসা হয়েছে এবং হয়তো আরও বেশ কিছু গ্রেপ্তার হতে পারে। তবে এর ভেতরেই আমরা গণমাধ্যমে এই হত্যাকাণ্ডের পেছনে কারণ কি থাকতে পারে নানা বিষয়গুলো উঠে আসছে, নানা ইতিহাস উঠে আসছে। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সম্পর্কে, হত্যায় যারা জড়িত সন্দেহভাজন তাদের সম্পর্কে, এবং সেখান থেকে একটা পাবলিক পারসেপশনও তৈরি হয়েছে। তো আমরা একটু প্রথমেই যাব ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন, আপনার কাছে বুঝতে চাইব যে তদন্তের সবশেষ অবস্থাটি কি, এখন কোন পর্যায়ে আছে? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনি যেটি বললেন যে এই ঘটনাটি শুরু হয়েছে বেশ আগেই, বলা যায় যে এপ্রিল মাসের শেষের দিকেই শুরু হয়, কিন্তু এক্সিকিউশন ১৩ তারিখ হয় এবং ভিকটিম যে এমপি তিনি ১২ তারিখে কলকাতায় গিয়েছিলেন। তো সেই পুরনো দিকে, পিছনের দিকে আমি যাব না। তদন্তের যেটি হলো যে আমরা সকলেই জানি যে বাংলাদেশে একটি মামলা হয়েছে এবং ভারতেও একটি হত্যা মামলা হয়েছে, যে মামলাটি ভারতের সিআইডি তদন্ত করছে। মামলার তদন্ত যথাযথভাবেই দুদিকেই এগোচ্ছে আমরা মনে করি। আসামি গ্রেপ্তার হয়েছে বেশিরভাগ, বা অনেক আসামি গ্রেপ্তার হয়েছে এবং এ ধরনের একটি মামলা যেহেতু মহাপরিকল্পনার বাস্তবায়ন, সে কারণে কিন্তু এর পরিধিও অনেক বিস্তৃত। তো যেহেতু গণমাধ্যম, সাধারণ মানুষও জানতে চায়, গণমাধ্যম হাংরি থাকে তথ্যের জন্য, সেই জন্যই আমি মনে করি যে তদন্তের পর্যায়ে যে যেভাবে পারে যে তথ্যগুলো আসলে বলা যায়, এই তথ্যগুলো ফাইন ইনফরমেশন, হ্যাঁ, যাচাইকৃত তথ্য নয় আসলে আমি মনে করি। কারণ এই ধরনের ঘটনা যখন ঘটে, তদন্ত চলাকালীন সময়ে যে যেভাবে শুনতে পারে সেই ধরনের খবরই দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটা প্রকৃত যে তথ্য সেটি তো আসলে বের করতে আরও সময় লাগবে, এবং যে কারণে আপনি দেখেছেন যে এখন কার্যক্রমের মধ্যে কিন্তু তার
পরিধি আরও বিস্তৃত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দিন বললেন, যেদিনটা আমরা পেরিয়ে এলাম সেদিন বললেন যে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে, তারপর চূড়ান্ত কথা বলা যাবে। আমি মনে করি যে মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন। তার কারণ এই হত্যাকাণ্ড তো যেহেতু বললাম, আমি আগেই বললাম যে এটি একটি বড় ধরনের পরিকল্পনার বাস্তবায়ন। এদেশ থেকে মানুষ ছিল, পরিকল্পনা হয়তো এখানে হয়েছে, বাস্তবায়ন আরেক জায়গায় হয়েছে। তারপরে তার যে দেহ, সেটিকে বলা যায় যে আমাদের খাসগির মতো করে কতভাবে এটি যাতে ডিজেপিয়ার করা যায় সেটির প্রচেষ্টা চালানো হয়েছে। কাজেই এই যে মানে অপরাধের জন্য তাদের যে সকল আয়োজনের প্রতিটি জায়গা কিন্তু তদন্তকারীর কর্মকর্তার দায়িত্ব, যে জায়গাগুলো প্রতিটি জায়গা সে কিন্তু ফোকাস করে করে দেখবে, যে জায়গাগুলোতে কেন কিভাবে কে আসলো সেই জায়গাগুলো। সে কারণে এখন আমাদের এখানে যারা গ্রেপ্তার হয়েছে আর দু একজন তো আমাদের মনে হয় যে যেটি গণমাধ্যমে এসেছে, এবং আপনারা জানেন যে দেশের বাইরেও দু একজন হয়তো আছে। আর এর বাইরে দেশের মধ্যে আমাদের যারা আছে তারা কারা সহযোগিতা করছে, আরও যদি কেউ সহযোগী থেকে থাকে, অথবা এই প্লটের সাথে যদি অংশীদারিত্ব থেকে থাকে তাদের, তাহলে সেটি কিন্তু বের করতে হবে যে কোন অংশে তাদের কিভাবে তার অংশগ্রহণ ছিল এবং কি কারণে তার অংশগ্রহণ, সেটি বের করতে হবে। আবার ওপারে কলকাতায় যেটি হয়েছে, যে মামলাটি হয়েছে, সেই মামলাটিও কিন্তু তাদের এই দেহাবশেষ বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়, এগুলোর কালেকশন কিন্তু প্রচেষ্টা তাদের অব্যাহত রাখতে হবে। প্রথমে আমরা দেখছিলাম সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস, পরবর্তীতে সর্বশেষ যে কিছু বোনসও হয়তো রিকভারি হয়েছে, তারপরে আবার হচ্ছে নিউটাউনের একটা খাল থেকে কিন্তু সেগুলো কনফার্ম করতে হবে যে এই ব্যক্তির, সেটি তো যে কারণে আসলে আমাদের জায়গা থেকে খুব কনক্রিট কিছু বলাটা এই মুহূর্তে সেটি প্রিমেচিউর মানে কমেন্টস হবে। যে সে কারণে আমি মনে করি যে হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে এবং বেশিরভাগই তো আপনাদের গণমাধ্যমে আসছে। এখন সেখানেও কিন্তু গ্রেপ্তার হয়েছে, রিকভারির জন্য যাচ্ছে, ইন্টারোগেশন করছে, রিমান্ডে নিচ্ছে, ইন্টারোগেশন করছে, এবং ফার্দার কাদের অ্যাসিস্ট্যান্ট ছিল ওই কলকাতাতেও তাদেরকেও শনাক্ত করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তদন্ত এখন যেই গতিতে আছে বা যে জায়গায় আছে, একটা বড় অংশ কাভার হয়ে গেছে, কিন্তু তারপরেও মনে রাখতে হবে ছোট্ট একটি অংশও কিন্তু গুরুত্বপূর্ণ। তো ছোট্ট একটি বড় অংশের জন্য যে পরিমাণ সময় লেগেছে তদন্তের ক্ষেত্রে, আমার যে অভিজ্ঞতা আমি দেখেছি যে বড় অংশের জন্য যে সময় লাগে, ছোট অংশের জন্য তার চেয়ে দেখা যায় অনেক সময় তার চেয়ে অনেক বেশি সময় লেগে যায়। কিন্তু দেখা যায় যে সেই ছোট অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা আপনার এটা কোলাবোরেশন তো দরকার হয়, কারণ আপনার ফুল যখন একটা স্ট্রাকচার আপনি অবয়ব দাঁড় করাবেন, সেটির জন্য কিন্তু ওই অংশটি অপরিহার্য হয়। আর না, যদি সেটি না করা হয় তাহলে অনেক সময় যখন চার্জশিট দেওয়া হয় বা আইও রিপোর্ট দাখিল করা হয় কোর্টে, তখন কিন্তু প্রশ্ন আসে যে এই অংশটি কেন ক্লিয়ার করা হলো না, এই অংশটির জবাব কি। তো সেই কারণে তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশের বলি আর কলকাতারই বলি, আমার ধারণা যে তারা সেই অংশগুলো জোগাড় করছে। তো এগুলো যদি সবগুলো আসে, খুব বেশি দূরে তদন্ত মানে তদন্তের এন্ডিং খুব দূরে আছে বলে আমার মনে হয় না। আবারও বলছি, সময় বেশি লাগতে পারে, কিন্তু তথ্য উপাত্ত বেশিরভাগ আমার ধারণা মোর দেন 80% হয়তো চলে আসছে ধারণাগত। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি নজরুল ইসলাম মিঠু আপনার কাছে। হত্যাকাণ্ডটি হয়ে যাওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই গণমাধ্যম সেই হত্যার কারণ খুঁজছে। কারণ খুঁজতে গিয়ে আমরা পূর্ব বাংলা সর্বহারা বা এরকম কিছু চরমপন্থী রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র থাকা, এরকম যেরকম আমরা দেখলাম গণমাধ্যমে আসছে, একই সঙ্গে আমরা দেখছি যে স্বর্ণ চোরাচালানের প্রসঙ্গটিও এসছে। এটা আমাদের জন্য একটু অস্বস্তিকর হলেও এটিও গণমাধ্যমে এসেছে যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে বিরোধও দায়ী হয়ে থাকতে পারে। এবং আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গে কলকাতা কেন্দ্রিক যেটি, তারা ভারতীয় যে তদন্ত দল আছে তাদের সঙ্গে কথা বা তাদের কাছ থেকে জেনে এই প্রসঙ্গটির উল্লেখ করেছে যে হ্যাঁ, এই হত্যাকাণ্ডের পেছনে এই বিষয়টিও আছে। তো আপনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতার আলোকে এই জায়গাটা একটু যথারীতি অস্বস্তির, তারপরেও
অস্বস্তির সবচেয়ে বড় জায়গাটা আমার কাছে যেটা মনে হয়েছে, মহিউদ্দিন ভাই একটি জিনিস বলেছেন, ছোট্ট একটি জিনিস, সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যেটি উনি উল্লেখ করেননি। সেটি হচ্ছে আমরা অবলীলায় বলে দিচ্ছি একটি হত্যাকাণ্ডের কথা। আইনের ভাষায় আমরা আসলে কোনটাকে হত্যাকাণ্ড করব? আনোয়ারুল আজিম আমার দৃষ্টিতে এবং আইনের চোখে, আমি যতটুকু একজন সাধারণ নাগরিক হিসাবে আইনের যতটুকু ব্যাখ্যা বুঝি, ততক্ষণে উনি এখনো নিখোঁজ। আনটিল আর আনলেস উই ফাউন্ড দ্য এভিডেন্স যে তাকে হত্যা করা হয়েছে, একজন স্বীকারোক্তি দিয়েছে তাকে হত্যা করা হয়েছে, আমরা সেটাকে ধরে নিচ্ছি সত্য, কিন্তু হত্যাকাণ্ডের বর্ণনাও দিয়েছে সবই, এবং সেটা সবই আছে। বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছেন তারা যে আমি ঠিক বর্ণনা আছে, আমি দিয়েছেন, ধরে নিচ্ছি, পশ্চিমবঙ্গে যারা সেই গ্রেপ্তার জায়গাটা আমি হয়েছেন, ধরে নিয়েই কথা বলছি। এটা হচ্ছে আমি তবে চূড়ান্তভাবে বলার জন্য আসলে হ্যাঁ, আমি সেই চূড়ান্ত একটু জায়গায় বাধা থাকে। বলার জন্য যখন আমি আইনগতভাবে যাব, আমি এই জিনিসটা প্রথম জেনেছি সিডরের সময়। আমারও এই ধারণাটা ছিল না। সিডরের সময় যারা নিখোঁজ ছিলেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমি জিজ্ঞেস করছি কতজন লোক মারা গেছে, 3000+। যারা সাগরে গেছে ফিরে আসেনি তাদের বলছে আনটিল আর আনলেস উই রিকভার দেয়ার বডি উই ক্যানট সে দ্যাট দে আর ডেড। আমার কাছে ওই এভিডেন্সটা থাকতে হবে, প্রথম কথা হচ্ছে সেটা। আমি আমাদের তদন্তকারীদের এই পারে এবং ওই পারে দুই পক্ষকে অনেক ধন্যবাদ জানাই যে খুব এক্সকিউজ মি দ্রুততম সময়ের মধ্যে এই যেই হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ট্রেস করেছেন এবং তাদেরকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছেন। এখন যেই জায়গাটা রয়েছে যে সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধারকৃত মাংসের টুকরো, গতকালকে দেখলাম পরবর্তী যে হাড়ের টুকরো, নিউটাউনে যে খাল থেকে মানে যেইভাবে বর্ণনা দেওয়া হয়েছে তার সাথে এটার একটা সামঞ্জস্য আছে যে হয়তো এটা হতে পারে। এটা তো ডিএনএ স্যাম্পলিংয়ের আগে আমরা কনফার্ম করতে পারছি না। সেই জায়গাটায় আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি যেটা বলেছেন যে সংবাদপত্রে অনেকগুলো বিষয় এসেছে, একটি মানুষের অন্ধকার একটা জায়গা থাকে, একটা আলোর জায়গা থাকে। অন্ধকারের জায়গা থেকেও কিন্তু মানুষ আলোর জায়গায় চলে আসে, আবার আলোতে থেকে অন্ধকারে চলে যায়। এরকম উদাহরণ হয়তো খুব বেশি থাকে না, কিন্তু থাকে। যখন একটি হত্যাকাণ্ড ঘটেছে সংবাদপত্রগুলো কিন্তু এটা খুঁজবেই। মিডিয়ার কাজ হচ্ছে, আমি যদি ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকার কথা বলি, তারা যখন ইনভেস্টিগেশন করে, ওই লন্ডনের পুলিশ যারা ইনভেস্টিগেটর তারা কিন্তু তাদের কাছ থেকে হেল্প নেয়, মানে এক্সপার্টিজের লেভেল আছে একটা। এখন আমি অনেক পত্রিকায় দেখি কিন্তু কিছু গসিপ ছাপা হয়, দোজ হুইচ আর নট অ্যাকসেপ্টেবল। এখন উনি কোথায় কোথায় কিসের সাথে জড়িত ছিলেন, কারা তাকে মেরেছে, কি কারণে মেরেছে, কার ইন্টারেস্ট বা কার পারপাস সার্ভ করেছে, সেইটা আসলে তদন্তকারীরাই প্রথমে খুঁজে বের করতে হবে। আমাদের প্রথমত ডিপেন্ড করতে হবে যে যারা তদন্ত করছেন তাদের উপরে, তাদের স্টেটমেন্টের উপর ডিপেন্ড করতে হবে আসলে তার ব্যাকগ্রাউন্ড কী ছিল। আমরা হয়তো জানি উনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন, উনি একজন খুব ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। উনি ওনার এলাকায় আমি শুনেছি যে কেউ যদি মারা যেত, উনি এমন কোনো লোক নাই যার বাড়িতে ওই জানাজা পড়তে যেতেন না। সো হি ওয়াজ পপুলার টু দ্য হাইয়েস্ট লেভেল ওই এলাকার। এটাও খুঁজে দেখতে পারে যারা তদন্তকারী আছেন, এই জনপ্রিয়তার সাথে স্থানীয় রাজনীতি, ভবিষ্যৎ রিপ্রেজেন্টেটিভ, কম্পিটিটর, বিষয়গুলো কিন্তু আসতেই পারে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যথার্থই বলেছেন যে আমরা অনেকগুলো প্রশ্নের জট খোলার চেষ্টা করছি এবং কাছাকাছি চলে এসেছি। সো আমরাও আশান্বিত হব যে কাছাকাছি চলে আসলে এই জটটা খুলবে এবং সংবাদপত্রগুলো যারা একটি সামান্য ইনফরমেশনকে তিলকে তাল করার, অতিরঞ্জন করা, এই অতিরঞ্জনটা হয়তো করবেন না।
আমার মনে হয় যে যারা তদন্ত করছেন তারা কনস্ট্যান্টলি যদি যেই তথ্য তারা পান সেটা যদি শেয়ার করতে পারেন, তাহলে আমার মনে হয় এই আপনি যে বিব্রতকর অথবা অস্বস্তিকর তথ্য প্রবাহের কথা বলেছেন সেটা হয়তো আমি তথ্য না থাকতে প্রবাহটিকে পারে। অস্বস্তিকর বলছিলাম না, আমি বলছিলাম যদি এটি সত্য হয় তাহলে এটা আমাদের জন্য নিশ্চয়ই একটু না, অস্বস্তিকরই হবে, কারণ সত্য একজন হলে জনপ্রতিনিধির ক্ষেত্রে এ ধরনের অভিযোগ না না আমরা শুনতে আমাদের চাইবো না। আমাদের এই আমাদের- দেশের জনপ্রতিনিধিদের যারা গ্রাসরুট থেকে উঠে এসেছেন তাদের অনেকের এরকম ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যখন দেখবেন ইলেকশন কমিশনের যখন হলফনামাটা দেওয়া হয় তার বিরুদ্ধে কতগুলো ফৌজদারি অপরাধ আছে, সিভিল কোর্টে মামলা আছে কিনা সেগুলো তথ্য কিন্তু দিয়ে আসতে হয়। আমি কোন কোন পত্রিকায় দেখেছি ওই হলফনামারও কিছু কিছু তথ্য 21টি মামলা মামলার কথা উল্লেখ করেছেন। তো সব মামলাই যে শুধু অভিযোগ তা হয়রানিমূলক মামলাও হয়, সেটা হতে পারে, রাজনৈতিক মামলা হতে পারে, রাজনৈতিক কারণে প্রতিপক্ষ মামলা করতে পারে। এই সরকার যখন ছিল না তখন হয়তো যে মামলাগুলো হয়েছে মেবি আর মেবি নট, আমি হলফ করে বলতে পারি না উনি এটার সাথে জড়িত ছিলেন অথবা উনি এটার সাথে জড়িত নিশ্চিত ছিলেন হয়ে না। আসলে কিছু এখন সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় এই তদন্তকারী কর্মকর্তারা যারা কাজ করছেন এপারে এবং ওপারেও কলকাতায়, তাদেরকেও আসলে সঠিক তথ্যটা জেনেই এটা মিডিয়ার কাছে প্রকাশ করতে হবে। ধন্যবাদ নজরুল ইসলাম মিঠু, আবারও আসবো আপনার কাছে। Please. যাচ্ছি খন্দকার মহিদুদ্দিন আপনার কাছে। যদি যে মরদেহ টুকরোটি সঞ্জীবা আবাসনে একটি ভবনে সেপটিক ট্যাঙ্কে পাওয়া গিয়েছিল সেটি, কিংবা নিউ টাউনের লেকে যে হাড়ের টুকরো পাওয়া গেছে, সেই দুটি জায়গায় যদি ফরেন্সিক রিপোর্টে জানা যায় যে হ্যাঁ এর সঙ্গে বা এই মাংসখণ্ড বা মাংসের টুকরো বা হাড়ের খণ্ড এটি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ওনার, সেক্ষেত্রে কি পুরো বিষয়টি মীমাংসা হয়ে গেল বা নিশ্চিত হয়ে গেল যে মানে একদম সমাপ্তি হয়ে গেল, এরকম কি বলা যাবে? আমরা জানি যে ডিএনএ টেস্টের যে রিপোর্ট এটা তো বিজ্ঞান ভিত্তিক এবং এটা একটি ইউনিক রিপোর্ট, কিন্তু প্রতি ইন্ডিভিজুয়ালের জন্য কারোর সাথে কারো মেলার কথা নয়। তো সেদিক থেকে কনক্লুসিভ হবে, কিন্তু মার্ডারটির ব্যাপারে তদন্ত কিন্তু তার কোলাবোরেশন প্রয়োজন হবে, অর্থাৎ মানে উনি খুন হলেন সেটা নিশ্চিত হওয়া যাবে, কিন্তু আরো কিছু কাজ বাকি Right. থাকবে। আরও কিছু কাজ কি অনেক কাজই বাকি থাকবে। খুন হওয়া তো যখন কোনো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট থানায় আসে, যেটি আমাদের ফৌজদারি কার্যবিধির 154 অনুযায়ী রেকর্ড করা হয়, এটি কিন্তু অনেক সময়, যেটি আমার সহালোচক বলছিলেন যে সমুদ্রে চলে গেল, আমরা মারা গেছে বলতে পারবো না, তবে একটু এটির সাথে কিন্তু এটির পার্থক্য আছে। এটির পার্থক্য হলো এই যে এই ব্যক্তি যে ডিসঅ্যাপিয়ার হয়েছে এবং তার যোগাযোগ পাওয়া যাচ্ছে না এবং অন্যান্য বিষয়, এফআইআরে কিন্তু 302 এর মামলা হতেই পারে যদি কিছু সাক্ষ্য প্রমাণ এগুলো পাওয়া যায়। কনক্লুসিভ প্রয়োজন হয় না। তারপর ডিএনএ যখন কনক্লুসিভ হবে তখন তো ধরেন এটি কিভাবে ওখানে গেল, কে এটি করলো, কে নিয়ে গেল, বাংলাদেশ থেকে কেন গেল, বাংলাদেশ থেকে কেউ অ্যাসিস্ট করলো কি না, ওখানে কারা অ্যাসিস্ট করলো, তারপরে ডাম্প করার জন্য, ফেলে দেওয়ার জন্য কে করলো। যদিও আমি ব্যক্তিগতভাবে আমাদের গণমাধ্যমে এই বিভৎসতার শব্দগুলো উচ্চারণ করা হয়, আমি ভীষণ আহত হই, কারণ অনেক বাচ্চারাও তো টেলিভিশন দেখে। তো এটি বিভৎসতার সাথে যদি খুব বেশি পরিচয় হয়ে যায়, এটাও কিন্তু আমি মনে করি যে আমাদের, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি যে একটু যদি আমরা বলা যায় যে শব্দগুলোকে অন্যভাবে বলি, এটা মনে হয় ভালো হয়। তো যাই হোক, যে করেই হোক, এখন যেখানে তার অস্তিত্ব পাওয়া যাবে সেই জায়গাগুলোকে অন্যান্য যে কোরাবোরেটিভ সাক্ষ্য যেগুলো, সেগুলো থেকে মেলানো হবে। কারণ 164-এ যদি বলে থাকে যে আমি এখানে ফেলে দিয়ে আসছি, সেখানেই যদি পাওয়া যায়, পাওয়ার পরে ডিএনএ মিলে যায়, তাহলে তো আর এটি নিয়ে আর অনিশ্চয়তা থাকে না, মানে দ্বিমতের কোনো জায়গা থাকবে না। এটি দিয়ে নিশ্চিত হওয়া গেল যে তিনি Right. হত্যাকাণ্ডের শিকার এই হয়েছেন, কিন্তু ব্যক্তি- এরপরে আর কি কি প্রশ্ন থাকে যা আপনাদের আসলে সমাধান অনেক করতে প্রশ্ন, হবে? অনেক প্রশ্ন থাকে যে কে একটু সেটি শুনতে চাই। কে এখানে ফেললো, কে এখানে নিয়ে আসলো, কে আপনার এই অবস্থাটা তৈরি করলো। আমার শব্দগুলো বলতে ইচ্ছা করছে না আর কি, আমি যেটা বলছিলাম আর কি। জি, জি। তারপরে তার প্রাণটি কে কেড়ে নিল, তারপরে সেই প্রাণটি কেড়ে নেওয়ার সময় কতজন উপস্থিত ছিল, কে কে সহযোগিতা করেছিল, তারপরে এটার পিছনে প্ল্যান কারা করেছিল, প্ল্যানের কি কি উদ্দেশ্য ছিল, ফান্ডিং কে করেছিল, ফান্ডিংয়ের মানে কি বলা যায় যে
ট্রানজ্যাকশনটা কিভাবে হয়েছিল, তারপরে সেটি কি যে মাধ্যমে হয়েছে সে মাধ্যমের প্রুফগুলো, তারপরে মৌখিকভাবে যারা যে সাক্ষ্য দিবে সেটি একজনের সাথে আরেকজনের সাক্ষ্যের মিল থাকতে হবে। আমি যদি বলি যে আমি ছিলাম আপনি ছিলেন, তাহলে আরেকটা সাক্ষ্য দিয়ে বা আপনার সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি এবং আমরা দুজনই সেই জায়গায় বেলা এই কয়টার সময় এই রুমে এত তলায় উপস্থিত ছিলাম এবং তার হাতে এই ছিল, তার গায়ের পোশাক এই ছিল, ইত্যাদি ইত্যাদি, যে যাতে আসলে আমাদের তদন্তের উদ্দেশ্য হলো যে টু ফাইন্ড আউট দ্য রিয়েল ট্রুথ। আর কাজ হলো যে ইনভেস্টিগেশনের মূল জায়গাটি হলো যে টু কালেক্ট দ্য এভিডেন্সেস, সেটা ম্যাটেরিয়াল এভিডেন্সও হতে হবে এবং ওরাল এভিডেন্সও হতে হবে, অথবা দুটোই হতে হবে, যেটি যে জায়গায় প্রযোজ্য হয়। তো সেই কালেকশনের যে এই বিশাল কলেবর আপনার ডিএনএ টেস্টে বলে দিল, কিন্তু এই প্রতিটি জায়গা কিন্তু তখন ক্লিয়ার করতে হবে যে এটি ঘটেছে। যেমন আমাদের কথা আসছে, আমরা ফুটেজও দেখেছি যে তা কীভাবে নিয়ে যাওয়া হয়েছে বা কোন গাড়িটি ব্যবহার করা হয়েছে, অথবা সেটি ড্রাইভার কে ছিল, তারপরে কোন জায়গায় টাকা নিয়ে আসতে বলা হয়েছে, কখন গেল, কোন জায়গায় ছিল, আপনার মোবাইলে কি কনভারসেশন হয়েছে বা অথবা টেক্সট মেসেজ তাদের মধ্যে কি হয়েছে, তারপরে তাদের এখন অবস্থান কী আছে, তাদেরকে অ্যাপ্রিহেন্ড করা। সো লট অফ ওয়ার্কস। আমি আসলে যেটি বললাম এটি অংশ তদন্তের। তো এই সকল জায়গাগুলো যখন হবে তখন মানে একই জায়গায় মিলবে, তখন একটা উপর থেকে আপনি একটা বার্ডস আই ভিউ দেখলে আপনি একটা পূর্ণাঙ্গ চিত্র দেখতে পারবেন যে ঘটনাটি এখান থেকে প্রথম ষড়যন্ত্রের কথা চিন্তা করা হয়েছে, তারপরে সেটার প্ল্যান করা হয়েছে, একটা 5টা স্টেপ ক্রস করে কিন্তু আপনার এক্সিকিউশনটা হয়। হ্যাঁ, তারপরে দেখেন সেখান থেকে তাদের চলে যাওয়া, তারা আবার কে কোথায় ভাগ ভাগ হয়ে চলে গেল, এই প্রতিটি জায়গায় বের করতে হবে। হয়ে অনেক জায়গায় বিষয়গুলো স্পষ্ট হচ্ছে, যেটা হয়তো একটা সময় গিয়ে বেশিরভাগ জিনিসে চলে আসছে। কিন্তু আমাদের যেটা কথা যে আসলে যেহেতু আওয়ার পিপল আর হাংরি টু গেট দ্য ইনফরমেশনস যে আসলে কী হলো, কীভাবে হলো, মিডিয়াও এইসব সময় অনেকটা হাংরি থাকে। তো সে কারণে তারা অনেক সময় র নিউজগুলো প্রডিউস করে। এটি আমার অভিজ্ঞতা আছে। আমি নারায়ণগঞ্জে নরসিংদীতে যখন ছিলাম পুলিশ সুপার, তখনও এই বড় বড় মামলাগুলোর ক্ষেত্রে আমি দেখেছি এবং আমি নিজেই অনেক সময় দেখে অবাক হতাম যে যেই তথ্য আমার কাছে নেই সেই তথ্য দেখি গণমাধ্যমের কাছে আছে। কিন্তু কখনো কখনো দেখা গেছে গণমাধ্যমের কাছে থাকা তথ্যটি যে পরবর্তীতে সত্যি একটা অংশ কাজে লাগে না। আমি বলি না যে ইট ইজ ওয়েলফুল, কিন্তু সামটাইমস ইট হ্যাপেন্স। আমাদের আলোচনা চলবে, একটা বিরতি সময় হয়ে গেছে, তারপর ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর। আশা করি আমাদের সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। নজরুল ইসলাম মিঠু, ফিরছি আপনার কাছে। এই হত্যাকাণ্ডটি ঘটে যাওয়ার পর বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই বেশ কিছু গ্রেপ্তার হয়েছে। যেমন এখানে আমরা দেখেছি শিমুল ভুইয়া, শিলাশ্রী রহমান, ওনাদেরকে আরেকজন আছেন তানভীর ভুইয়া, সম্ভবত 3 জন। ওখানে যাদেরকে করা হয় তার ভেতরে ছিলেন জিহাদ, যাকে কসাই জিহাদ বলে বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে তিনি এই মরদেহ খণ্ড বিখণ্ড করায় ওনার সবচেয়ে বড় কাজটা উনি করেছেন। তো এরপরে ধারাবাহিকতায় সিয়ামকেও আমরা দেখলাম নেপাল থেকে আটক করা, যাকে এখন ভারতের পুলিশের কাছে যিনি রয়েছেন, কলকাতা পুলিশের কাছে। আবার এদিকে দেখলাম যে ঝিনাইদহে কাজী কামাল আহমেদ বলে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যার পরে আনোয়ারুল আজিম আনোয়ারের ছবি তার মোবাইলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে। নানা ধরনের সম্পৃক্ততা, যেমন যদি শিমুল ভুইয়ার জায়গাটা দেখি, তার একটা অতীত আছে, সেটি রাজনৈতিক, যে উনি সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এবং এর আগেও প্রথম পর্বে যখন কথা হচ্ছিল তখন বলছিলাম যে ব্যবসাকে কেন্দ্র করে, স্বর্ণ পাচার কেন্দ্রিক বিরোধকে কেন্দ্র করে এই বিষয়গুলো। একটু কাজী কামালের জায়গা থেকে আপনার কাছে আবার একটু আলোচনায় যেতে চাই। আমি দাদা আপনাকে এটা আমি একদম হলফ করে বলতে পারবো না যে এই কথাগুলো সংবাদপত্রে ছাপা হয়েছে সেটি সঠিক, এটি আমি বলতে পারবো না। কারণ হচ্ছে বিষয়টি অ্যাবসলিউটলি আন্ডার ইনভেস্টিগেশন।
আর একটা জিনিস হচ্ছে, আমি এর আগেই আপনাকে বলেছি যে প্রত্যেকটা মানুষেরই, আমরা মানুষ হিসেবে কেউ ফেরেশতা না। এই দোষ গুণ ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ সব কিছু মিলিয়েই একজন মানুষ হন। আর সেই মানুষের যে অতীতে কোনো রেকর্ড থাকবে না, এটারও তো কোনো গ্যারান্টি নেই। হয়তো ছিল, হয়তো ছিল না, আমরা জানি না, কিন্তু পত্রপত্রিকায় স্থানীয় লোকজন সবচেয়ে ভালো জানবেন। আপনি যে নামগুলোর কথা বলেছেন তার মধ্যে শিমুল ভূঁইয়ার একটা অতীত, যেরকম মানে আন্ডারগ্রাউন্ড অতীত আছে। কাজী কামালের কথা বলছেন, নতুন গ্রেপ্তার হয়েছে, উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত। আমি এর আগেই বলেছিলাম যে এখানে স্থানীয় কোনো ইন্টারেস্ট যদি থাকে, সে হতে পারে ব্যবসায়িক, সেটা হতে পারে পারিবারিক দ্বন্দ্ব, সেটা হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষতা, অনেক কিছু হতে পারে। হতে পারে বলে আমরা আসলে যদি এখনই কনক্লুশনে চলে আসি, দ্যাট উইল নট বি ওয়াইজ। সুতরাং আমি বলবো যে যেইভাবে তদন্ত চলছে, আমার কাছে মনে হয় ইটস বেটার টু ওয়েট আনটিল সামথিং কনক্রিট কাম আউট। এবং সেই ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, লেটস ওয়েট, উনি বলেছেন আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। এবং আমি এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি যথেষ্ট আস্থা রাখি, কারণ উনি কখনো এমন কোনো কথা বলেন না যেই কথা কোনো বিতর্কের সৃষ্টি করে। ওনার এই আমলে কিন্তু আমরা দেখি না, হি ইজ ভেরি রিজনেবলি কথাটা বলেছেন। আমার কাছে এই বিশ্বাস আছে। আমি প্রায় 3 সপ্তাহ হয়েছে, তো আপনার কি মনে হয় যে 3 সপ্তাহে আমরা যতটুকু অগ্রগতি দেখলাম সেটা যথেষ্ট সন্তোষজনক বলে? আমি যদি কম্পেয়ার করি সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তের সাথে, সেই ক্ষেত্রে তো এটা তো সুপার স্পিডে চলছে। এই তদন্তের কাজটি কিন্তু এখানে সুপার স্পিডে চলছে। 2জন সাংবাদিক নিহত হওয়ার পরে যেই তদন্তের স্রোতগতি আমরা দেখেছি, যদিও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে এদেরকে ধরার কথা ঘোষণা দিয়েছিলেন একদম রেডিও টেলিভিশনে লাইভ। সেই ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া এখানে অনেক দ্রুততম সময়ের মধ্যেই আসামিদেরকে ধরা হয়েছে, এবং আশা করি এবং দ্রুততম সময়ের মধ্যে এদেরকে ট্রায়ালের আওতায় আনতে পারবে, সাবজেক্ট টু এই বিষয়টা যখন প্রুভ হবে যে হি ওয়াজ কিল্ড, ডিএনএ স্যাম্পলিং যখন ফাইনালাইজড হবে, আমার কাছে মনে হয় যে খুব দ্রুততম সময়ের মধ্যে ট্রায়ালে যেতে পারবে। ধন্যবাদ নজরুল ইসলাম মিঠু। খন্দকার মহিউদ্দিন, ফিরছি আপনার কাছে। মূল পরিকল্পনাকারী হত্যাকাণ্ডের যাকে বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীন, ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গে মানে কলকাতায় ছিলেন, সেখানে পরিকল্পনা করেন, তারপরে আবার ঢাকায় ফিরে আসেন, তারপরে আবার কলকাতা হয়ে নেপাল হয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে আমরা এই পর্যন্ত জানি। তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সেটা কিছু আইনি জটিলতা থাকতে পারে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বন্দি বিনিময়ের যে আছে, বাট ভারতের সঙ্গে সেই চুক্তিটি আছে। তো উনাকে মানে গ্রেপ্তার করা বা উনার আনার ব্যাপারটাই একটু জানতে চাইব আপনার কাছ থেকে। আমরা জানি যে কিছু দেশে পালিয়ে যায়। আমাদের দেশে যখন বড় ধরনের প্লট তৈরি করা হয়, এক্সিকিউশন কারো হাতে দিয়ে, ভাড়াটে লোকজনের হাতে দিয়ে সে নিজে চলে যায়। এটি আমার চাকরির জীবনে আমি নিজে মামলা তদারকি করতে গিয়ে আমি দেখেছি। এটি নতুন একাধিকবার, এবং সেগুলো বড় মামলায় ছিল, আমি এখানে উল্লেখ না করি। তো সেখানেও দেখা গেছে যে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে, মোটর বাইক, ওয়েপন, মানুষ, টাকা পয়সা সব কিছু দিয়ে সে যেদিন কমিশন হবে তার আগের দিন বা তার আগের দিন বাইরে চলে গেছে। এটা জানে যে তারা যদি এখানে, তাদের ধারণা যে তারা ইমিগ্রেশন ক্রস করে তাহলে ডকুমেন্টেশন হবে যে হি আর শি ওয়াজ নট দেয়ার, এটা তাদের একটা অ্যাডভান্টেজ, তারা এনজয় করবে। এক্ষেত্রে পরিকল্পনা যেমন দেশের বাইরে করেছে, আর তেমনি এমন দেশে গিয়েছে যে দেশ থেকে আসলে আমাদের নিয়ে আসা খুব কঠিন। এর আগেও আমি বলেছি, দেখেন যে আমাদের আত্মস্বীকৃত খুনিরা দেশের বিভিন্ন দেশে অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে আছে। আমাদের কূটনৈতিক পর্যায়ে বারংবার অনুরোধ করার পরেও কিন্তু আমরা তাদের অনেককে ফিরে আনতে পারিনি, এখনও পারিনি। এখন সেই জিনিসগুলো কিন্তু এই অপরাধীরা অনেকটা জানে, সেই জন্য ওরা ওদের এক ধরনের সেফ হোম হিসাবে এটিকে ব্যবহার করে।
যে কারণে আমাদের পক্ষে আনাটা কঠিন হবে। ইন্ডিয়ার সাথে যেমন এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু নেপালের আছে, যে কারণে আমাদের টিম কিন্তু নেপালে গিয়ে প্রাধিকার পেয়েছে কিন্তু ইন্ডিয়ান সিআইডি যখন তাদেরকে রিপ্যাট্রিয়েট করার জন্য বা তাদের কাছে দেওয়ার জন্য হ্যান্ডওভার জন্য বলছে, রাইট আসামি নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু আমরা পাইনি, তার কারণে আমাদের ওই রিলেশন নেই। দুভাবে হয় এটি, একটি যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে কোনো দেশের সাথে সেটি হয়, তারপরে আমাদের আরেকটি হয় আপনার ইমিগ্রেশন টু ইমিগ্রেশন। এটিকে আমরা আমাদের বলা যায় ডিপ্লোম্যাটিক চ্যানেলের বাইরেও এক ধরনের টু কমব্যাট টেরোরিজম অর আপনার মিলিটেন্সি, আমাদের এই ধরনের সহযোগিতার নজিরও আমাদের আছে, স্পেশালি নেইবারিং কান্ট্রিতে আমাদের এ ধরনের অনেক সময় ইমিগ্রেশনে সহায়তা করা হয়। আমি নিজেই যেহেতু বর্ডারিং রেঞ্জে ডিআইজি ছিলাম, আমি নিজেও এগুলো অভিজ্ঞতা আমাদের আছে। তো এটি আসলে খুব পজিটিভ যদি থাকে, আর যদি কোনো দেশ যদি চিন্তা করে যে আমি সহযোগিতা করব না, তাহলে ইটস ভেরি ইজি, এই কাজটি আরও সহজ। মানে যুক্তরাষ্ট্রের পক্ষে, ভারতের পক্ষে তো সম্ভব, যুক্তরাষ্ট্র থেকে ভারতের পক্ষেও আপনি যদি কাউকে বাধ্য করতে চান, সে যদি মনে হয় নেগেটিভ ইন মাইন্ড, তাহলে তারা অনেক কারণ দর্শাতে পারে, অনেক দেরি করার সুযোগ আছে। আপনি বললেন আপনার এক্সট্রাডিশন ট্রিটি আছে আর আপনি ইমিডিয়েটলি ওইটাকে এক্সিকিউশনে চলে যাবে, এমন মনে করার কোনো কারণ নেই। তবে এক্সট্রাডিশন থাকলে আপনার বলা যায় যে এটি আপনাকে একটা ফোর্স হিসাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটি কাজ হয়। আমরা মহিউদ্দিন আপনার কাছেই আবার ফিরবো, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, তারপরেই ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। এখন দোকান মহিউদ্দিন ফিরছে আপনার কাছে। আপনি বলছিলেন যে অন্যতম সন্দেহভাজন বা মূল পরিকল্পনাকারী যাকে বলা হচ্ছে আখতারুজ্জামান শাহীন, ধারণা করা হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রে আছেন, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সম্পর্কে আপনি কি বলছিলেন? হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে ডিপ্লোম্যাটিক রিলেশনের ফোর্স কতখানি সেটির উপরে কিন্তু এক্সট্রাডিশন ট্রিটির আলোকে তাকে ফিরিয়ে আনার মানে গতিটা নির্ভর করবে। প্রথমত আমাদের সেই ট্রিটি নেই, ফলে আমরা পারছি না। আমাদের জন্য ভারতের ট্রিটি থাকলেও সেটা অনেক সময় সাপেক্ষ হতে পারে, যে কারণে এটি আমি মনে করি যে যখন বাস্তবায়ন হবে বা সে ভারতের কাছে আসবে, তখন হয়তো বোঝা যাবে যে হ্যাঁ সে আসছে। আর ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করা ছাড়া আসলে এই প্রকৃত মূল মামলা মানে এই হত্যাকাণ্ডের মামলাটি ওখানে থাকায়, ভারতে থাকায় অন্তত একদিক থেকে সুবিধা হলো যে বোধহয় একজন আসামিকে ফিরিয়ে আনার জায়গাটা একটু সহজ হলো বলে এরকম কি মনে হয় আপনার? একটি জিনিস কি আসলে খুব কম মামলাতেই কিন্তু সকল আসামি গ্রেপ্তার করার পরে চার্জশিট দেওয়া হয় বা ট্রায়াল হয়। ট্রায়ালও কিন্তু দেখা যায় যে আপনার 10 জনের নামে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, 10 জনের নামে চার্জশিট দেওয়া হলো, ট্রায়াল শুরু হয়ে গেল, কিন্তু দেখবেন যে তার মধ্যে 4 জন বা 5 জন ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়াল হচ্ছে। এবং ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়ালেরও বিভিন্ন স্টেপস আছে, যে আপনি ওয়ারেন্ট হবে, তারপরে প্রোক্লামেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট হবে, তারপর পত্রিকায় বিজ্ঞপ্তি হবে, তাকে হাজিরা ডেডলাইন দেওয়া হবে, তারপরে কিন্তু কোর্টের সেই এখতিয়ার আছে যে এই সবগুলো এক্সস্ট করে সকল ধাপগুলো পেরোনোর পরে ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়াল শুরু করা যায়। ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়াল যখন শুরু করে, তখন তাদের যেটা বিজ্ঞ আদালত তাদের মেরিট অনুযায়ী তাদেরকে যেই রায় দিয়ে থাকেন, সেই রায় তখন বলবতের জন্য প্রশ্ন আসে। যেটা আমাদের বললাম যে আমাদের বড় মামলাতে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর হত্যার যে স্বীকৃত আসামি, তারাও দেশের বাইরে আছে এবং তাদের কিন্তু ইন অ্যাবসেন্সিয়াল ট্রায়ালই হয়েছে, তাদেরও কিন্তু এখানে ছিল না বিচারের সময়। তো সে কারণে আমি বলছি যে বিচারিক প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না, কিন্তু চার্জশিট দেওয়ার আগে তাকে আনতে পারবে কিনা অথবা ট্রায়াল চলাকালীন তাকে আনতে পারবে কিনা, এটি আমার কাছে এখনও কমপ্লিট না। তবে ইন্ডিয়া হয়তো যদি চেষ্টা করে, ভারত হয়তো পারতে পারে, সে আশা করা যায়। আর আমাদের পক্ষ থেকে আমরা যে জায়গায় আছি, আমাদের দেশের যে ঘটনাগুলো ঘটেছে, আমি মনে করি সেগুলো বড় অংশই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং এখানে তাদের যেটি করেছে সেটির একটি চিত্র এখানে ছিল। সেটা ছিল যে এটির বিচার কাজ নিয়ে এটি আসলে কোন দেশে চলবে, দুটো দেশেই চলবে কিনা, বা কোন দেশে আসলে মানে চলার জন্য আইনি কাঠামো আছে বা আইন অনুমোদন করছে, এই ব্যাপারটি একটু পরিষ্কার। একটি ঘটনা আসলে আমাদের মামলা রুজুর নিয়ম হলো যে যেখান থেকে শুরু হয় যেখানে শেষ হয়
যে কোনো জায়গায় মামলা রুজু করা যায়, তাতে কোনো কনফ্লিক্ট নেই। আর এই ঘটনার যদি একাধিক কোনো কারণ থাকে, সেটির জন্য একাধিক জায়গায় যদি মামলা হয়, তা সেক্ষেত্রেও আইনের কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র যদি আপনি বলেন যে বাংলাদেশে এখানে একটি প্লট তৈরি করা হয়েছে বা তাকে কিডন্যাপ করা হয়েছে, অথবা কিডন্যাপের জন্য টেকনিক্যাল প্লট সেটি তৈরি করা হয়েছে, বাংলাদেশে কোনো জায়গায় বসে তারা পরামর্শ করেছে, তো সেই যে পার্টিকুলার সেকশনগুলো, সেই সেকশনগুলোর যে অপরাধ, সেটি কিন্তু চিহ্নিত করে এখানে তাদের বিচার হতে বা চার্জশিট দিতে কোনো অসুবিধা নেই। আর পাশাপাশি যেখানে কমিশন হয়েছে, সেখানে কমিশনের জন্য হয়তো তারা পেছনে ফিরে দেখতে পারে, কিন্তু তাদের এই কমিশনই কিন্তু যে হত্যার জন্যই কিন্তু সর্বোচ্চ যে সাজা, সেটি যথেষ্ট। আর আমাদের এই ঘটনাটা যে শুরু হয়েছে, এটার তো ডকুমেন্টেশন তো কোনো কঠিন কিছু না। আমাদের কলকাতার সিআইডি তারাও আমাদের এই যে এখানকার যে তথ্যগুলো আসছে, তারা তো বাংলাদেশে ঘুরে গেছে, আমাদের টিম ভারতে গিয়েছিল। সো এই যে তথ্যের প্রবাহ, এগুলোও তারা সন্নিবেশিত করতে পারবে। তাদের যে আমরা কেস ডকেট বলি, মামলার যে ডকেট, সেটিকে পাইল আপ করার জন্য এই ডকুমেন্টগুলোও কিন্তু তারা ট্যাগ করতে পারবে। আবার আমাদের মামলাতেও কিন্তু এই অংশগুলো ট্যাগ করা যাবে। এখন দুটি আইনের যে দুটি দেশের যে বিচার ব্যবস্থা, সেটি দুই জায়গায়, এবং তাদের জুরিসডিকশন, তাদের কনস্টিটিউশন অনুযায়ী, তাদের বিচার বিভাগ অনুযায়ী, আমাদের যে বিচারালয়, সেটি আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী এবং আমাদের কনস্টিটিউশন অনুযায়ী। সো এই ক্ষেত্রে অপরাধ যদি দুই জায়গায় দুই ধরনের অপরাধ হয়, দুই জায়গায় ট্রায়াল হতে বা চার্জশিট দিতে কোনো অসুবিধা আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ খন্দকার মহিদুদ্দিন। ফিরছি নজরুল ইসলাম মিঠু, আপনার কাছে আলাদা করে কোনো প্রশ্ন রাখছি না। আজকের যে গোটা আলোচনায় যে বিষয়টির উপরে বা যে জায়গাটিকে কেন্দ্র করে, সেখানে আপনার যদি কিছু বলার থাকে সেটি একটু শুনতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি এই পরে যেই অংশটি বেশার কাছে জিজ্ঞাসা করলেন, সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু কমন ব্রিটিশ ল ফলো করে। সো আমার কাছে মনে হয়েছে যে যেখানে যেই মামলাটি রুজু হয়েছে, সেই মামলার বিচার সেখানে হতে কোনো বাধা নেই। আর তথ্যপাত্র তো মানে একই ঘটনার সাথে সম্পৃক্ত নানা ঘটনার তথ্য, সেই তথ্যগুলো বিচার কাজ সম্পন্ন করার জন্য এভিডেন্স হিসেবে যথেষ্ট সহায়ক হবে, সেটা এপারের হোক অথবা ওপারের হোক। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আমি অনেকের কাছেই শুনেছি যে প্রশ্ন, আসলে এই মামলাটি কোথায় বিচার কার্য হবে। তদন্ত শেষ হলে বিচার কার্য যেখানের যে অভিযোগে মামলা রুজু করা হয়েছে, সেখানে সেই মামলাটা হতে পারে। এটা মনে হয় আমার কাছে মনে হয় না ভুল হবে। আর দ্বিতীয়, আপনি যেটা বলছেন এক্সট্রাডিশনের কথা বলছেন, যে আখতারুজ্জামান ওরফে শাহিন, তাকে এক্সট্রাডিট করা, এক্সট্রাডিশন কিন্তু বিচারের জন্য খুব বেশি মানে এসেনশিয়াল কোনো পার্ট না। ইফ এভিডেন্স আর দেয়ার ইজ গিলটি অফ দোজ ক্রাইমস, তাহলে বিচারক তার অনুপস্থিত বিচার কার্য সমাপ্ত করতে পারবে। সে যেই হোক, শাহিন হোক অথবা শাহিনের ভাই হোক, অথবা এই যারা গ্রেপ্তার হয়েছে তার বাইরে যদি কাউকে যদি গ্রেপ্তার না করা হয়ে থাকে, পালিয়ে গিয়ে থাকে, তাদেরও তো অনুপস্থিতি বিচার করার কোনো বাধা নেই। যেটা হবে যদি বিচারের যে রায় হবে, এটা আমার কাছে মনে হয় একটু দূরের ব্যাপার। সে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে তার যদি যে দণ্ডাদেশ হবে, সেই দণ্ডাদেশ তো তাকে ভোগ করতে হবে, তাকে জাস্টিসের মুখোমুখি করাটা হচ্ছে তখন একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। এবং আই থিঙ্ক বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই। আর সেই ক্ষেত্রে তারা একজন আসামিকে এখানে পাঠাবে, এটা এমন মনে করার আমি কোনো কারণ দেখি না। যেহেতু বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কানাডা এবং আমেরিকায় পলাতক, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, বারবার ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে, কিন্তু there has been a little response from the other side. এরকম একটা পরিস্থিতিতে যদি বাংলাদেশ এর মধ্যে কোনো ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট করে একটা এক্সট্রাডিশন ট্রিটি করতে পারে, দেন হয়তো যে কোনো আসামিকে, যে কোনো মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে
ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা কোনো কঠিন কাজ হবে না। বাট অ্যাবসলিউটলি ওহিদ ভাই যেটা বলেছেন যে এই ডিপ্লোম্যাটিক এফোর্টের যে ফোর্সটা থাকা দরকার সেইটা মনে হয় আরেকটু বেশি থাকতে হবে। আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।